ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাসর সজ্জায় সজ্জিত রুম। বর বিছানার উপরের ঝুলানো ফুলগুলো ছিঁড়ে খাটের উপর সাজানো ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে খাটের সেন্ডে শোয়া হয়ে আছে। এই প্রথম কোনো বাসরে বউয়ের আগে বর বসে আছে। বর বেশে বসে থাকা শ্রাবণের রাগে মাথা ফেটে যাচ্ছে। কখন আসবে স্নিগ্ধা, আর কখন সে ক্ষোভ করে ধরবে? কিন্তু তার সেই আশায় এক বালতি পানি ঢেলে স্নিগ্ধা এলো রাত 1টায়। শ্রাবণ ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। স্নিগ্ধা রুমে ঢুকতে না চাইলেও পিছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে উঠল। রাগী চোখে পিছনে ফিরে একবার চোখ রাঙিয়ে চেয়ে দেখলো শ্রাবণের বোন শিলা হাসাহাসি করছে। ওদের দিকে তেড়ে আবার শ্রাবণের কথা মনে পড়ে গেল। একবার যদি জেগে যায় তাহলে আস্ত রাখবে না তাকে। আস্তে করে দরজাটা টেনে দিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ল সে। বিয়ের ভারী শ্বাস, পুরো শরীর চুলকোচ্ছে, বিরক্ত লাগছে খুব। আলমারি খুলে নর্মাল একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ার নিয়ে রুমে ঢুকেই ভেজা চুলগুলোকে টাওয়াল দিয়ে মুছে খাটের কোণে শুয়ে থাকা শ্রাবণের দিকে চেয়ে রইল। একবার যদি জেগে থাকতো তাহলে যে কি অবস্থা করতো ভেবেই হাসি পাচ্ছে। স্নিগ্ধা টুপ করে শ্রাবণের অন্য পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ শুয়ে থাকার পরই ঘুম চলে আসলো তার। এপাশ থেকে ওপাশ ফিরতেই শক্ত কিছুর সঙ্গে মাথায় বাড়ি খেল শ্রাবণ। বিরক্তিতে ভুরু কুঁচকে উঠতেই চোখ খুলেই দেখতে পারল স্নিগ্ধার মুখ। খাটের উপর থেকে উঠেই দিল এক চিৎকার, স্নিগ্ধা, স্নিগ্ধা। স্নিগ্ধা হুম বলেই আরেক পাশে ফিরে গেল। এত সকাল সকাল সে ঘুম থেকে সহজে ওঠে না, যত যাই কিছু হোক উঠবেই না। শ্রাবণ দাঁতে দাঁত চেপে স্নিগ্ধার মাথায় টোকা মারল। একবার, দুবার, 3বার। স্নিগ্ধা ঘুমের ঘরে শ্রাবণের হাত ধরে বলে উঠল, উফ বাবা, একটু ঘুমোতেও দিবা না তোমরা? বিয়ে করছি বলে কি শান্তিতে ঘুমাবো না? চোখ বন্ধ করেই শ্রাবণের হাত জড়িয়ে ধরল। শ্রাবণ তার হাত হ্যাঁচকা টান দিল। স্নিগ্ধা হুড়মুড় করে উঠে পড়ল। দেখলো শ্রাবণ তার দিকে চেয়ে আছে। শ্রাবণ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। স্নিগ্ধা শ্রাবণের হাতটা ঝেড়ে উঠে গেল। তুই এই রুমে আসলি কখন? তুমি যখন ঘুমিয়েছিলে তখন। স্নিগ্ধা স্বাভাবিকভাবেই বলল কথাটা। আমি ঘুমিয়ে থাকা অবস্থায়? জি, আপনি যখন ঘুমিয়েছিলেন সেই সময় আমি এসেছি। শ্রাবণ চোখ গরম করে চেয়ে আছে। স্নিগ্ধা বিছানা ছেড়ে উঠে পড়ল। শ্রাবণের পাশ কাটিয়ে রুম থেকে বের হওয়ার আগেই শ্রাবণ স্নিগ্ধার হাত ধরে ফেলেছে। কাল দাদুকে নিষেধ করলি না কেন বিয়ের ব্যাপারে? তুমি করলে না কেন? তুমি যদি পুরুষ মানুষ হয়ে দাদুর ভয়ে কাচুমাচু করে রাজি হতে পারো, আমি হলে দোষ কি? তোকে কে বলেছে আমি রাজি হয়েছি? তোর মতো কালীকে কে বিয়ে করে বলতে পারিস? আসছে আমার নবাব পুত্র। তুই কোন নবাব রে? হ্যাঁ, কোন জমিদারের নাতি তুই? হারামজাদা। দাদুকে গিয়ে বলার মুরুদ নেই, তিনি এসছে আমাকে শাসাতে। শ্রাবণ তেতে উঠল। অসভ্য মেয়ে, আবার কেমন চিৎকার করছে। শ্রাবণ উঠে গিয়ে স্নিগ্ধার হাত চেপে ধরল। দরজা খুলতে নিলেই স্নিগ্ধা তার বুকে ধাক্কা দিয়ে বলে উঠল, সিনেমা পাইছো? সিনেমা? আমাকে এসে বলবি স্নিগ্ধা আমি তোকে পছন্দ করি না, আমি তোর সঙ্গে থাকতে পারবো না, আমাকে জোর করে দাদু বিয়ে দিয়েছে, আমি মানি না বলবি? এগুলোই তো বলবি, তাই না? শ্রাবণ ব্যাককেল হয়ে চেয়েছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা আরেকটা ধাক্কা দিয়ে বলল, এসব নাটক করবি তো কানের পট্টি ছিঁড়ে দিব, দাঁত ভেঙে বসিয়ে দিব। অসভ্য কোথাকার। বিয়েতে যখন কবুল বলেছিস তখন কি মুখের মধ্যে তালা দিয়ে রেখেছিস? শ্রাবণ স্নিগ্ধার কথায় কি জবাব দেবে ভেবে পাচ্ছে না। স্নিগ্ধার কথায় তার মুখ যেন পুরাই বন্ধ। শোন, বেশি বাড়াবাড়ি করলে আগে যেমন তোর লুঙ্গি ধরে পেঁচিয়ে দিতাম আর তুই হাঁটতে গেলে ধপাস করে পড়তি, এখন তার থেকেও বড় কিছু করব। কথাটা কানে কানে বলেই চলে যেতে চাইলে শ্রাবণ হাত ধরে ফেলল। স্নিগ্ধার হাত ধরে বলে উঠল, শ্রাবণ কিন্তু এখন আর ছোট্ট শ্রাবণ নয়, তুই ধরবি আর আমি চেয়ে থাকবো? দেখা যাবে। দেখা যাবে। শ্রাবণ আর স্নিগ্ধা দুজনের মধ্যে যুদ্ধ বেশ ভালোই লেগেছে। সেই যুদ্ধের আর তর্কের শব্দ যে বাইরে শোনা যাচ্ছে তা দুজনের একজনও জানে না। বাইরে শ্রাবণের ভাই রঙ্গন এসেছিল বড় ভাই শ্রাবণকে ডেকে দিতে। সব ভুলে গেছে সে তাদের ঝগড়া শুনেই। বাহির থেকেই রঙ্গন সব শুনে দৌড়ে চলে গেল দাদুকে জানাতে।
দৌড় দিতে গিয়ে বেচারা ওয়ালও দেখেনি। ঠাস করে ওয়ালে পা বাজিয়ে পা তার ব্যথা করছে। সব ব্যথাকে ফেলে সে ছুটল দাদুকে জানাতে। রঙ্গন যেখানেই ঝগড়া হোক বা বিপদ, এখান থেকে ছুটে ওখানে খবর পৌঁছে দেওয়ার কাজটা সে ভালোই পারে। দাদুর রুমে গিয়ে দেখলো তিনি অত্যন্ত গর্বের সঙ্গে আত্মীয়দের সঙ্গে বলা বলি করছেন নাতি নাতনিদের কথা। নাতি আর নাতনির জগৎ জোড়া। নাতনি যেমন ভালো, নাতিও হাজারে একটা মাত্র ছেলে। রঙ্গন দৌড়ে এসে দাদুর সামনে দাঁড়ালো। হাঁসফাঁস করতে করতে বলে উঠল, দাদু, আহ ও বাবারি। কি কি হয়েছে? দাদু, ইস ব্যথা করছে। কোথায়? দাদু, শ্রাবণ ভাই। কি সরে করেছো? কথা বলছি দেখছো না? একবার বলো দাদু, একবার বলো ব্যথা করছে, আরেকবার বলো দাদু শ্রাবণ ভাই। স্পষ্ট কথা বলতে পারো না? স্পষ্টভাবে কথা বলো। জয়েশ সাহেব, পরে কথা বলছি। রঙ্গনকে ইশারা করলেন বলতে। দাদু, শ্রাবণ ভাইয়া আর স্নিগ্ধা ভাবি রাগারাগি করছে। দাদু রেগে গিয়ে বললেন, এখনই আসছি বলো দুজনকে। রঙ্গন দুজনকে তাড়াতাড়ি করে ডাকতে চলে গেল। ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে শ্রাবণ আর স্নিগ্ধা। পাশে দাদু, শ্রাবণের বাবা শাহজাহান খান, চাচা সাজ্জাদ খান, আর তাদের সামনে মাথা নিচু করে বসে আছে শ্রাবণ। দাদু চায়ের কাপটা টেবিলে রেখে দিলেন। শ্রাবণ, কি শুনছি তোমার নামে এগুলো? তুমি কি স্নিগ্ধাকে বকেছো? দাদু, আমি ওকে মেনে নিতে পারবো না। চুপ, বেয়াদবের মতো মুখের উপর কথা বলছো কেন? কি সমস্যা স্নিগ্ধার মধ্যে? দাদু, ওর বয়স মাত্র 16। 15 থেকে 16তে সবেমাত্র পা দিয়েছে, খুব ছোট, তারপর আমার সঙ্গে মানায় না। এতে কোনো সমস্যা হয় না। তুমি কি ভুলে গেছো ওর বাবা আর আমাদের ওয়াদা? দাদু, ফুফা তখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন আপনি এই কথা বলেছিলেন। এখন শ্রাবণের কথা শুনে এবার আর চুপ থাকতে পারেননি তার বাবা, বলে উঠলেন, খামোশ, এত বড় স্পর্ধা তোমার? তুমি যদি ছোট না হতে তোমাকে চাপকে সিদ্ধ করে দিতাম, হতচ্ছাড়া বাদর ছেলে। বাবা, আমি তো ভুল কিছু বলিনি। তোমরা একটু ভেবে দেখো, আমি ওকে নিয়ে কি করে সংসার করব? কি আছে ওর মধ্যে? স্নিগ্ধা শ্রাবণের পাশে ছিল, শ্রাবণের সঙ্গে দাঁড়িয়েছিল বলে দুজনের হাত একসঙ্গে ছিল। স্নিগ্ধা শ্রাবণের হাতে একটা জোরে চিমটি কেটে দিল। শ্রাবণ স্নিগ্ধার দিকে চোখ রাঙিয়ে চাইতেই স্নিগ্ধা কেঁদে উঠল। না না ভাই, আমি ওর সঙ্গে থাকবো না। কেন, কি সমস্যা? কি করে ভুলে গেছো সব তোমরা? না না ভাই, ওই সময় আমরা দুজনে খুব ছোট ছিলাম। তোমাদের স্পর্ধা আর বেয়াদবি দেখে আমি অবাক হচ্ছি। এর শাস্তি তোমাদের পেতেই হবে। কি ভেবেছো এভাবে ছাড় দেবো দুজনকে? কখনোই না। সেকেন্দার আলী খান আর যাই হোক, অন্যায় আর বেয়াদবি ক্ষমা করে না। এই স্পর্ধার জন্য তোমাদের শাস্তি হিসেবে দুজনকে একসাথে থাকতে হবে। না না ভাই, প্লিজ এমনটা করো না। আমার কথাটা শোনো। শ্রাবণ ভাই আর আমি তখন খুব ছোট ছিলাম, বাবাও তখন খুব অসুস্থ ছিল। সেই মুহূর্ত তোমরা রাজি হয়েছো বলে এখন আমাদের বিয়ে দিয়ে এক করে রাখতে পারো না। আমি মানছি আমার বাবা নেই, মা নেই, বোন নেই, তাই তোমরা আমাকে আগলে রাখতে শ্রাবণ ভাইয়ের সাথে বিয়ে দিয়েছো। কিন্তু এটাও তো ভাবতে হবে যে সুখের জন্য তোমরা আমাকে শ্রাবণ ভাইয়ের সাথে বিয়ে দিয়েছো। সেই দাম্পত্য জীবনেই যদি আমরা সুখী না হই, আজ দুজন না হয় একসঙ্গে থাকলাম, তোমাদের কথা রাখতে বাধ্য হয়েই রইলাম। ভবিষ্যতে যদি আমরা আলাদা হয়ে যাই? যত বড় মুখ নয় তত বড় কথা। লাই দিয়ে দিয়ে তোমাকে মাথার উপর উঠে ফেলেছি সবাই। আমাদের উপর কথা বলছো তুমি? এত কথা যেহেতু বলেছো, তাহলে শুনে রাখো, শ্রাবণের সঙ্গে তুমি কালকের মধ্যে ঢাকা যাচ্ছ। শ্রাবণ, আমি যদি শুনি তুমি ওর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিব। এই বাড়ির দরজা দুজনের জন্য সারা জীবন বন্ধ। তোমার পড়াশোনা থেকে শুরু করে তোমার থাকা খাওয়া সব বন্ধ। বাড়ি থেকে টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করা বন্ধ হয়ে যাবে তোমার। শ্রাবণ চমকে গিয়েছে দাদুর কথায়। স্নিগ্ধার দিকে রাগী চোখে তাকাতে স্নিগ্ধা একটা হাসি দিল, যদিও সেটা সবার আড়ালে। শ্রাবণ স্নিগ্ধার দিকে তাকিয়ে শুনতে লাগলো সব। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। আর স্নিগ্ধা, তোমাকে বলে রাখছি, তুমি যদি এই সম্পর্ক না রাখো, তোমাকেও জায়গা দেব না। স্নিগ্ধা মনে মনে ভাবছে, না রাখলেই ভালো। সে তার ফুপুমণি ঋদ্ধিতার কাছে চলে যাবে। স্নিগ্ধা কিছু বলার আগেই শ্রাবণ বলে উঠল, আমি রাজি তোমাদের কথায়। শ্রাবণের কথায় স্নিগ্ধা অবাক হয়ে গেল। কি বলছে সে? এই তো কিছুক্ষণ আগেই দুজন ঝগড়া করলো, একসঙ্গে থাকবে না, আর এখনই মত বদলে ফেলেছে। দাদু, আমি স্নিগ্ধার সঙ্গে থাকবো, তোমরা চিন্তা করো না, ওকে নিয়েই থাকবো। এই তো কিছুক্ষণ আগে বললে ওর সঙ্গে থাকা সম্ভব নয়। বাবা, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু পরে মনে হলো দাদুর কথাটা মেনে নিয়ে দেখি কি হয়। ভেরি গুড মাই সন, ইটস গুড ডিসিশন ফর ইউর লাইফ।
অপরদিকে স্নিগ্ধা ভাবছে, শ্রাবণ কেন এমন করলো? এত সহজে তো দুজন কখনোই মেলে না। আজ এত সহজে দাদুর কথা শুনে তাকে নিয়ে সংসার করতে চাইছে। তোমরা এখন যেতে পারো। আর শোনো শ্রাবণ, কালকে তুমি ওকে ঢাকায় যাবে। সেখানে তোমাদের দেখে রাখবে সাজ্জাদ খান। সাজ্জাদের বাড়িতে দুজন থাকবে। কি বলেছি বুঝতে পারছো? শ্রাবণের মাথায় যেন বাজ পড়ল। স্নিগ্ধা যাবে তার সাথে? এই মেয়ে তো তাকে এমনিতেই জ্বালিয়ে মারে। শাস্তির ভয়েই তো সে রাজি হলো। এখন দুজনকে সে আবারও একসাথে থাকতে হবে। দাদু, ও কেন যাবে শুধু শুধু? ও যাবে, তোমাদের সাজ্জাদের কাছে থাকবে। স্নিগ্ধা, সব দায়িত্ব তোমার উপর। ঠিক আছে দাদু। যাও এখন। দুজনে মিলে যার যার রুমে চলে এলো। স্নিগ্ধা রুমে ঢুকেই শ্রাবণের সামনে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কি হলো? কোনটা? বুঝতে পারছিস না তুই? কেন বললি আমরা একসাথে থাকবো? আরে ওটা তো দাদুর শাস্তির কথা শুনে। তুই ভাব, আজ যদি আমি ওই কথাটা বলতাম, দাদু আমাকে আর তোকে বাড়ি থেকে বের করে দিত, তখন আমরা কি করতাম? তুই মাত্র মাধ্যমিক দিয়েছিস আর আমি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারিনি। কোথায় যেতাম আমরা বলতে পারিস? স্নিগ্ধা শ্রাবণকে ধাক্কা দিয়ে বলল, তোর জন্য আমার কানাডায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেল। রিদিতা ফুপি আমাকে বলেছিল আমাকে নিয়ে কানাডা চলে যাবে, আর আজ তোর বোকামির জন্য আমার সব প্ল্যান স্পয়েল হয়ে গেল। তুই শুধু তোর নিজের একার কথাটা ভাবলি স্নিগ্ধা, একবারও আমার দিকটা ভাবলি না। আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। তুই একবার ভাব, আমরা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, সেই জায়গায় কিভাবে দাদুর কথা অমান্য করি। তুই এখন এই মুহূর্তে এখান থেকে যাবি? আমি তোর কোনো কথা শুনতে চাই না। বোঝার চেষ্টা কর। স্নিগ্ধা হাত উঁচু করতেই শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। খুব ছোটবেলা থেকেই দুজন এই বাড়িতে এলে কখনোই একসাথে থাকতো না। দুজনে ঝগড়া বাঁধিয়ে দিত। স্নিগ্ধার মা মারা যায় একটা দুর্ঘটনায়। তার কয়েক বছর পরই স্নিগ্ধার বাবাও মারা যায়। মারা যাওয়ার আগে শ্বশুরের হাতে ধরে বলে গিয়েছিলেন তার ছোট্ট মেয়েটিকে যেন তিনি দেখে রাখেন, আর যদি বিয়ে দেন তবে এই বাড়ির ছেলের বউ হিসেবেই যেন তাকে রেখে দেয়। তার মতে দাদুর বাড়ির লোকজন থেকে নানুর বাড়ির লোকজন তাকে আগলে রাখবে। স্নিগ্ধার বাবা মারা যাওয়ার পর সত্যি কখনোই তার নানা ভাই আর মামারা তাকে কখনোই এতিমের নজর দেখেনি। সব সময় তাকে এই বাড়ির মেয়ে হিসেবে আগলে রেখেছিল। স্নিগ্ধা তার বাবার ছবিটা কোলে নিয়ে দেখতে লাগলো আর বলল, চলে গেলে তো গেলে, একবারে দুজনেই চলে গেলে। এই অভাগীর কথা একবারও ভাবলে না? কেন আমাকে জন্ম দিলে যদি একা করে রেখে যাও? খুব কি অপরাধ করেছিলাম? স্নিগ্ধার গাল বেয়ে পানিগুলো ঝরঝরিয়ে পড়ছে। সেগুলোকে মুছে বলল, যখন ওই নীল আকাশে যাব না, তোমাদের সঙ্গে আর কথা বলবো না। ওই পারে দুজনে মিলে তখন আঙুল চুষো, আর আমি তোমাদের কাজ কলা দিব। সি সিনিকদা, কি বলছিস? এগুলা মুখেও আনতে নেই এগুলা মা। তুই কেন চলে যাবি? এগুলা বলতে নেই মা। নানা ভাইয়ের ওপর রাগ করে মৃত্যু নিয়ে কথা বলছিস? মামি, আমি ওনাদেরকে বলছি, এই যে আমাকে একা ফেলে দুজন চলে গিয়েছে, আমিও যখন উপরে যাব আমি ওদের সঙ্গে কথা বলবো না। স্নিগ্ধার ছোট মামি তাকে বুকে টেনে কপালের চুলগুলোকে সরিয়ে আদর করে বললেন, আমার মেয়ের কারোর সঙ্গে কথা বলতে হবে না। আমি আসি না, আমি আমার মেয়েটাকে দেখে রাখবো। তুই জানিস না, তোর কিছু হলে তোর এই মায়ের খুব কষ্ট হবে। আমার তো তুই ছাড়া কেউ নেই। তুইও যদি চলে যাস আমি কি করব? আমার মতো নিঃসন্তানের তো তুই সব। কে বলেছে তুমি নিঃসন্তান মামি? তোমার কাছ থেকে যে আমি গন্ধ পাই, মা গন্ধ মামি, এই গন্ধ যে একজন মায়ের কাছ থেকেই পাওয়া যায়, তুমি জানো না? আবেগে পুষ্পিতার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সেই চোখের পানিগুলোকে মুছে স্নিগ্ধার কপালে গালে অজস্র চুমু দিতে লাগলেন তিনি। পুষ্পিতাকে কেউ দেখলে বলবে এ যেন পূর্ণ জননী। পরম মমতায় স্নিগ্ধাকে বুকে আগলে রেখেছেন তিনি। সাজ্জাদ সাহেব এসেছিলেন স্নিগ্ধার সঙ্গে কথা বলতে। এসেই দেখলেন তার সহধর্মিণী এখানে বসে আবার কাঁদছে। উফ, এই বউটাকে নিয়ে সে আর পারে না। সবসময় তার চোখে পানি থাকবেই। মেয়ে মানুষের এই এক সমস্যা, সারাদিন কোনো কিছু হলেই শুধু কেঁদে কেটে ভাসিয়ে দেয়। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আর ভাগ্নি তুই? সরি, এখন তো আমাদের বাড়ির বউ। তা তুমি এইখানে কেন বৌমা? শাশুড়ি আর দাদি শাশুড়ির সঙ্গে দেখা করে আসো। কাল তো আবার ঢাকায় ফিরতে হবে, এখন কথা বলে আসো। তোমার কি সব জায়গায় মজা করতেই হবে? ওমা, মজা করলাম কোথায়? ও তো বৌমা হয় আমাদের, তাই না? বৌমা যাও, এক কাপ চা বানিয়ে আনো। এই খবরদার,
তুমি আমার মেয়েকে চা বানাতে বলবে না। এই তুই যাবি না, আমি বানিয়ে নিয়ে আসছি। বলেই চা বানাতে চলে গেলেন তিনি। ওমা তুই কাঁদছিস? সর্বনাশ করেছে। এতবার চোখের জল ফেলিস কি করে? তোমার ও মা ডায়লগ থেকে কমই চোখের পানি ফেলি। ওমা তাই নাকি? তা মামনি কান্নাকাটি একটু বন্ধ করো। তোমার নানা যা করেছে ভেবেই করেছে, তোমাদের ভালোর জন্য করেছে মা। না জানলেও তোমাকে জানতে হবে। তুমি সবই জানো আমার এখন কি একটা পরিস্থিতিতে। বাবা কখনো কোনো ওয়াদার খেলাপ করে না, ওয়াদা ভঙ্গ করা কখনোই তিনি পছন্দ করেন না। তাই তিনি তোমাদের সম্পর্ক ভাঙতেও দিবে না। আশা করি আমার আদরের ভাগ্নিও আমাদের বাড়ির নববধূ হিসেবে বলবো অহেতুক সম্পর্কটা ভাঙনের দিকে নেওয়ার চেষ্টা করো না। চায়ের কাপ নিয়ে স্নিগ্ধার রুমে প্রবেশ করলেন পুষ্পিতা। স্বামীর উদ্দেশ্যে এক কাপ চা এগিয়ে দিয়ে বলে উঠলেন। তোমার কি কাজ নেই আজ? চমকে উঠে পুষ্পিতার দিকে তাকালেন সাজ্জাদ সাহেব। তা কেন হবে না? তো চা খেয়ে কাজে যাও, আমি আমার মেয়ের সঙ্গে কিছু কথা বলবো। পুষ্পিতার মুখে এমন কথা শুনে কিছুক্ষণ চেয়ে রইলেন সাজ্জাদ সাহেব তার দিকে, তারপর উঠে চলে গেলেন। পুষ্পিতার এখন এমনই দশা, তার সামনে যদি একটা ছোট্ট বাচ্চা এনে দেয় সে সারাদিনে সেই বাচ্চা নিয়ে পড়ে থাকবে। স্নিগ্ধা তার কাছে থাকলে মনে হয় দুনিয়ার কিছুই তার লাগবে না। দীর্ঘ 10 বছরের সংসার তাদের। প্রথম অবস্থায় এমন ছিল না পুষ্পিতা, খুব সংসারী ছিলেন তিনি। সংসার জীবনের 10 বছরে ও যখন কোনো সন্তান জন্ম নেয়নি তখন থেকে পুষ্পিতা কেমন হয়ে গেছে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। পুষ্পিতার এমন বদলে যাওয়া তার ভালো লাগে না, খুব ইচ্ছে করে তাকে আগের মতো দেখতে। ফোনে কথা বলছেন স্নিগ্ধার শাশুড়ি নাজমা বেগম। স্নিগ্ধাকে তিনি আদর করেন, মেয়েটাকে তার ভীষণ ভালো লাগে, কিন্তু তার সম্পূর্ণ ভাগ্নের নজরেই। কিন্তু শ্বশুর আর শাশুড়িকে বলতে পারেননি এইসব কথা, চুপ করে সব শুনেছেন। তাই তিনি এখন তাদের সবার উপর রেগে আছেন। বোনের সঙ্গে কথা বলছেন তিনি, নাক টেনে টেনে কেঁদে কেঁদে বলছেন। শ্রাবণের বাবাকে কত করে বললাম স্নিগ্ধার সাথে বিয়ে দিও না। মেয়েটাও ছোট, ছেলেটাও কত ছোট, এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলো না। তা নয় মেয়েটাকে আমার ছেলেটার ঘাড়ে চাপাতে হবে। জানো আপা, শ্রাবণের বাবার সঙ্গে এ নিয়ে কথা বলায় সে কি বলেছে? কি বললো সে? কি বলবে? আমি এই কথা বলতেই আমাকে বলে উঠলো, দোহাই লাগে বিবি, আর যাই বলো বাবার বিরুদ্ধে কিছু বলো না। তুমি তো চেনো বাবাকে, বাবা এক কথার মানুষ আর এক রোখা মানুষ। শাহজাহান কিছুই বললো না? তুমি তো জানোই ও বাইরে রাগারাগি করে, জোর গলা চিৎকার করলো বাবার সামনে মেনি বিড়াল হয়ে যায়। আহারি, তুই যেমন তোর জামাইও তেমন। কত করে বললাম সংসারের বড় বউ তুই, একটু শক্ত হও, হাল ধর না, একদম ছেড়ে দিলি। কি বোকা তুই, পুরুষ মানুষকে ভয় পাস। মোবাইল ফোনের স্পিকার থেকে শোনা যাচ্ছে দৈত্যাকার কণ্ঠে তার দুলাভাই বলছে। নাফিসের মা, তোমার এত বড় সাহস, তুমি নাফিসকে আমার অগোচরে 200 টাকা দিচ্ছ? পাশ থেকে নাজমা বেগমের বড় বোন অত্যন্ত ছোট স্বরে বলে উঠলেন। রাখি রে নাজমা। তোর দুলাভাই আবার টিভির রিমোট হারিয়ে ফেলেছে। নাজমা কেবল বলে উঠলেন। হ্যাঁ যাও, দুলাভাইয়ের রিমোট খুঁজে নিয়ে আসো। বলেই নিজেই বলতে লাগলেন। আপা, তোমার বড় বড় কথা গেল না। পানের বাটা নিয়ে বসেছে স্নিগ্ধার নানু, বুড়ো বুড়ি দুজন একসাথেই বসেছে। বুড়োর এখনো তেজ কমেনি। বড্ড অদ্ভুত ব্যাপার হলো, এত রাগী হওয়ার পরও তার ছেলে মেয়ে কেউই তার মতো হয়নি, সবগুলো কেমন তার মতো হয়েছে। বড়জনের রাগ হলো লোক দেখানো, ভিতরে কিছুই নেই। ছোটজন তার সারাদিন লোক হাসিয়ে বেড়ায়, আর এই বুড়ো সারাদিন বুক ফুলিয়ে বেড়াবে আর ফুসফুস করতে থাকবে। খানিকটা সাহস সঞ্চার করে বলে উঠলেন। ছেলে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া কি খুব দরকার ছিল? বিয়ে যখন দিয়েছেন এক না একদিন তো মা ঠিকই বসে যেত। ঢাকায় গেলে ওরা আমাদের আড়ালে একসাথে থাকবে বলে মনে হয় আপনার? আমি যা করেছি ঠিকই করেছি। সাজাদের বাসায় থাকলে দুজন চলাচলের উপর নজর দেওয়া যায় তো। তা বুঝেছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়া কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল মানে? আলবাত ছিল। এখানকার যুগে ছেলেমেয়েরা কি তোমার আর আমার জন্য বসে থাকবে? কখন কি ঘটিয়ে বসে দুজন মিলে। সেদিন রফিক মিয়ার ক্লাস 8-এর মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, জানো তুমি?
নানা ও দাদা হওয়ার থেকে সবচেয়ে বড় দায়িত্ব আমাদের নাতি নাতিদের অভিভাবক হওয়া, তাই আমি বুঝেই করেছি। তাই বলে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে? ওদের আকত পর্যন্ত করিয়ে রাখলে মানে আকত করিয়ে রেখে কয়েক বছর পর বিয়ে দিতে? কি বলতে চাইছো গিন্নি? আমি কি ভুল করেছি কিছু? বুড়োর চোখে মুখে রাগ ভেসে উঠেছে। বুড়ি ঢোক গিলে উঠল। এই বুড়োর চোখ রাঙানো দেখলে তার পেটের ভাত সব হজম হয়ে যায়। শ্রাবণ রেডি হচ্ছে। কাল তার ঢাকায় ফিরতে হবে, আবারও ইউনিভার্সিটির ঝামেলায় জড়াতে হবে। যে কদিন ছুটি কাটাতে এসেছে তার মধ্যেই ওর বিয়ের বন্দোবস্ত করে ফেলেছে দাদু। শ্রাবণ শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবছে ছুটি না দিয়ে ঢাকায় থাকতো তাই ভালো হতো। বন্ধুদের মধ্যে হতে কয়েকজন ফোন করে বলতে লাগলো সে যেন আগেই চলে আসে। শ্রাবণ তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে। আয়নায় মুখ দেখে ঘুরে ঘুরে দেখছে, না ভালোই লাগছে। হঠাৎ তার মুখটা কেমন শুকিয়ে এইটুকু হয়ে গেল, কারণ সে ভুলেই গেছে আজ বাড়িতে দাদু আছে আর দাদু তাকে বের হতে দেবে না। সব ভাবনাকে ফেলে এসে পাশে ঝিমানো রঙ্গনকে ডেকে উঠল। রঙ্গন ওঠ, একটু দেখ গিয়ে দাদু কি করছে। দাদু যদি ড্রয়িং রুমে থাকে ইশারা করিস, আমি চলে আসবো রুমে। আর যদি রুমে থাকে বলিস আমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রঙ্গন দাদুর রুমে গিয়ে দেখলো দাদু বা দাদি কেউই নেই। এবার সে ড্রয়িং রুমে গিয়ে দেখলো বুড়ি আর বুড়ো দুজনে মিলে কথা বলছে। বুড়ি পান বানাতে বানাতে বলছে, আরে রাগ করছেন কেন? আমি কি সেই কথা বলেছি? আপনি যা করেন তা ভেবেই করেন, এখন যা হওয়ার হয়ে গিয়েছে। নিন, পানটা খেয়ে নিন। বলেই বুড়োর হাতে এক খিলি পান এগিয়ে দিল। রঙ্গন দাদা দাদির রুম থেকে বের হতেই তার মোবাইলে মেসেজ এলো। চেক করে দেখলো বন্ধুর সঙ্গে কিছুক্ষণ চ্যাট করার পর শ্রাবণের রুমে এসে বসলো। তারপর, কিরে দাদুর খোঁজ করতে কি এতক্ষণ লাগে? দাদি দাদুর জন্য পান বানিয়ে দিচ্ছে আর দাদু খাচ্ছে, তাই তুই বাসা থেকে বের হ। মনে হয় দাদু ঘন্টা খানিক পরে কথা বলে বের হবে। শ্রাবণ রুম থেকে বেরিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। রঙ্গন দরজা বন্ধ করতে গেলে বলে, দাদু আমাকে ডাকলে বলিস। তুই চিন্তা করিস না, দাদু এখন দাদির সাথে গল্প করছে। বুড়ো বুড়ি দুজনে ভালোই প্রেম করছে। বলতে কানে এলো কেউ বলে উঠল, এই হতচ্ছাড়া বুড়ো কাকে বলছিস? পিছনে ফিরে দাদুকে দেখে চমকে গিয়েছে রঙ্গন। দাদু তো এই সময় নিজের ঘর থেকে সহজে বের হয় না বলেই জানে, কিন্তু এত তাড়াতাড়ি তো বের হওয়ার কথা নয়। কিরে কথা বলছিস না কেন? দাদু আমি বলছি আমি আরো ছাদে যাব। আমি তোমাকে বলিনি। এই তুই বল, বুড়ো কি করেছে? কোন বুড়োর কথা বলছিলি? আরে দাদু আমাদের বাড়ির পাশে রহমান দাদুর কথা বলছে। শ্রাবণ বলে উঠল কথাটা, তার মাঝেই স্নিগ্ধা এসে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছে। এত সেজে কি কেউ ছাদে যায়, তাও আবার বাড়ির ছাদে? যেতেই পারে। তুই কি নতুন বউ? কথাটা বলেই জিভ দাঁত দিয়ে কেটে ফেলল স্নিগ্ধা। সামনে যে নানা ভাই দাঁড়িয়েছে ভুলেই গেছে একেবারে। তা দেখে বৃদ্ধ সেকান্দার বলে উঠলেন, একটু আগে তুমি কি বললে ওকে? বলেছে ও কি নতুন বউ নাকি? যেখানেই যাবে সেখানেই সেজে গুজে যেতে হবে। ব্র্যান্ডেড পারফিউম, শার্ট, লেদার শু কেউ ছাদে যাওয়ার জন্য ব্যবহার করে? শ্রাবণ দাঁতে দাঁত চেপে চেয়ে আছে স্নিগ্ধার দিকে, আর মনে মনে ভাবছে একবার কাছে পাই তোমাকে, মাথায় তুলে একটা আষাঢ় দিয়ে দিব তোমাকে। কিরে শ্রাবণ বল, ও তো ঠিকই বলেছে। ওর পরিপাটি হয়ে তোর কেন বের হতে হবে? দাদু এটাতে তুমি নেগেটিভ ভাবছো কেন? আমি নতুন বর, কত লোক আমাকে দেখতে আসবে, স্নিগ্ধাকে দেখতে আসবে। বিয়ে হয়েছে দুজনের, স্নিগ্ধা নতুন বউ বলে ওকে সুন্দর দেখাবে আর আমাকে খারাপ দেখাবে, তা তো হবে না। তাই আমি নিজেও পরিপাটি হয়ে সুদর্শন রূপে নিজেকে তৈরি করেছি। বৃদ্ধ সেকান্দার বুঝতে পারলেন নাতি নাতনি তার খুব চালাক হয়েছে। দুজনের একজনের সাথেও কথাই পারা যায় না, দুজনের মধ্যেই একটা লড়াই ভাব। এই দুটোকে নিয়ে মহা মুশকিল। তিনি দুজনের দিকে একবার চেয়ে বড় ছেলে শাহজাহানের সঙ্গে বাইরে বেরিয়ে গেলেন। দাদু বেরিয়ে যেতেই শ্রাবণ এগিয়ে এলো স্নিগ্ধার সামনে। তুই আমার আর দাদুর মাঝখানে কথা বলতে এলি কেন রে? এই তুই দাদুকে মিথ্যে বললি কেন? দাদুকে মিথ্যে কথাটা বলতেই হবে তোর? আমার দাদু, আমি যখন ইচ্ছে তখন তাকে সত্যি হলে সত্যি, মিথ্যে হলে মিথ্যে বলবো, তাতে তোর কি রে? আমার নানা ভাই, আমি আমার নানা ভাইকে কেউ মিথ্যে কথা বলে ভুলিয়ে রাখবে তা আমি হতে দিব না। তাই নাকি? কি করবি তুই? তোর নাক ফাটিয়ে দিব। শ্রাবণের মা রান্নাঘরে যাচ্ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে সামনে এগিয়ে এসে দেখলেন সদ্য বিবাহিত নববধূ
আর আঁচল কোমরে গুজে তারই বরের সঙ্গে ঝগড়া করছে। এমনিতেই বিয়েটা নিয়ে তার মন ভালো ছিল না, এখন যেন আগুনে ঘি ঢালার মতো হয়ে উঠেছে অনেকটা। তিনি চিৎকার করে ছোট যা পুষ্পিতাকে ডেকে উঠলেন। পুষ্প, এই পুষ্প, দেখ দেখ এই মেয়েটা আমার ছেলেটাকে কি বলছে এসব। জয়ের গলা শুনে দৌড়ে চলে এলেন পুষ্প। কি ভাবি? দেখ এই মেয়েটার অবস্থা। তুই বলেছিলি না এই মেয়ে আমার ছেলের জন্য যোগ্য, আমার ছেলেটাকে আগলে রাখবে। দেখ কেমন আগলে রাখবে। বিয়ের পর থেকে ঝগড়া, বিয়ের কয়েক বছর বাদে তো আমার ছেলেটাকে একদম জ্বালিয়ে মারবে এই মেয়ে। এই স্নিগ্ধ, কি করছিস কি? আয় আমার কাছে আয়। বলে টেনে নিয়ে গেলেন, তার সঙ্গে কাছে বসিয়ে দিয়ে স্নিগ্ধার দিকে রাগি চোখে চেয়ে বললেন, এই মেয়ে, তুই বড় হবি না? সব সময় তোর একই রকম থাকতে হবে? কেন বারবার শ্রাবণের সঙ্গে লাগতে যাস? মামিও নানা ভাইকে মিথ্যে কথা বলছিল। তো মিথ্যে কথা বলছিল বলে তুই চলে আসবি? তুই ওর সঙ্গে ঝগড়া করতে যাস কেন? হ্যাঁ, ও কি এখন ছোট? ওর সঙ্গে মারামারি করতে এলি তুই ওর আঙ্গুল কামড়ে দিবি, ঘাড়ে দুম করে দুটো কিল বসিয়ে দিবি, আরও সে থাকবে? ও কি এখন ছোট? যেদিন তোর গায়ে ওর একটা গা পড়বে না তখন বুঝবি। বেশি না, দুজনের ভাব জমে যখন ক্ষীর হয়ে যাবে তখন বুঝবি শ্রাবণের একটা কথা আর একটা হালকা করে টোকা ও তখন কেমন বিষাক্ত লাগে। এখন কিছুই বুঝবি না রে মেয়ে, সবে তো মাত্র 16তে পা দিয়েছিস, 20তে পা দে, একটু বড় হও, সম্পর্কের আসল মানেটাও বুঝবি। বলেই দীর্ঘশ্বাস ফেললেন পুষ্পিতা। স্নিগ্ধা চেয়ে আছে মামির দিকে। মামি খুব কঠিন কঠিন কথা বলেন, হয়তো তার থেকে বড় বলেই এত কঠিন কথা বলতে পারেন। সকালবেলায় একটা হুলস্থুল অবস্থা যাচ্ছে খান বাড়ির উপর দিয়ে। বাড়ির ছোট ছেলে ও তার বউ বাড়িতে তেমন একটা আসে না। বছরের কোনো উৎসব মুখর দিনে তাদের দেখা পাওয়া যায়। শ্রাবণেরও একই দশা, সেও খুব একটা বাড়িতে আসে না। ছুটির দিন হলে বাড়িতে আসে। তাদের নিয়ে এতটা চিন্তা না করলেও এখন বাড়ির সবচেয়ে আদরের ও চোখের মনে স্নিগ্ধাকে যেন কেউই ছাড়তে চাইছে না। বৃদ্ধ সেকান্দার সাহেব নাতনির সামনে শক্ত হয়ে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু ভিতরটা যেন তার জ্বলে যাচ্ছে। স্ত্রী রহিমা বানুরও একই দশা, তিনিও নাতনিকে ধরে রেখে কেঁদে যাচ্ছেন। রহিমা বানু স্নিগ্ধার হাত ধরে শ্রাবণের হাতের মুঠোয় দিয়ে বললেন, দাদু, আজ তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমার এই নাতিটা মা মরা, বাবা নেই, 3 কুলে ওর কেউ নেই। যারা আছে সবাই মুখে মিষ্টি বুকে বিষ, কেউ ওর আপন না, কেউ ওর ভালো চায় না। আমার এই নাতনিকে আমি সেই ছোটবেলা থেকে আমার কাছে রেখে মানুষ করেছি। অল্প বয়স মেয়েটার, বোঝে কম, কথায় চঞ্চল হলেও তুমি তো জানো দা ভাই, মেয়েটা মন থেকে অনেক সরল। ও যদি কোনো ভুল করে আমাকে বলো, তারপরও ওকে কিছু বলো না। তুমি যেমন আমার নাতি, ও আমার নাতনি, আমি কারোর জন্যই ভুল কিছু চাইবো না। তুমি শুধু মেয়েটার পাশে ছায়া হয়ে থেকো। তোমার দাদুর সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 13 বছর। খুব ছোট ছিলাম আমি, কিছুই বুঝতাম না। তখন অনেক সময় তোমার দাদুর সঙ্গে রাগারাগি করতাম, বুঝে না বুঝে মানুষটার গায়ে হাতও তুলতাম, কিন্তু মানুষটা নীরবে সব সয়ে যেত। এই কঠিন হৃদয়ের মানুষটা তখন আমার কাছে একজন নরম মানুষ ছিলেন। আমার পাগলামোগুলোকে তিনি পাগলামো হিসেবেই ধরতেন, কখনো সেগুলোকে পাত্তা দিতেন না। কতগুলো বছর পার হয়ে গেল, সন্তানরা বড় হলো, নাতি নাতনিরা সবাই বড় হলো, মানুষটা আগের মতোই রয়ে গেল। ঠিক সেই 13 বছরের বালিকাকে তিনি যেভাবে আগলে রেখে হাতের মুঠোয় ধরেছিলেন, এখনো ধরে রেখেছেন। এই সংসারটাকে তিনি আগলে রেখেছেন। আমি জানি তোমরা দুইজনও ঠিক তেমনই। একটু ধৈর্য ধরো, দেখবে তুমিও ওই রাগী বুড়োর মতো কেশরবিহীন সিংহের মতো গর্জন দিতে পারবে। আর এই যে তোমার সঙ্গে যে বাঘিনী আছে না, সেও তোমার ভয়ে তোমার পেছনেই লুকাবে। বলেই হেসে উঠলেন। রহিমা বানু চোখের কোনা বের পড়া জলটাকে সবার অগোচরে মুছে হেসে স্নিগ্ধার দিকে ফিরে তাকালেন আর কাছে এনে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুই শুনে রাখ, আমার নাতিটাকে কম জ্বালিয়ে একটু সংসারে মন দিস। পুরো জগৎ সংসার মাথায় তুলে নাচতে থাকিস না সব সময়। এত নাচানাচি করবি না, বিয়ে হয়েছে, বয়স বাড়বে।
একটু সংসারী হও, বুঝলে? তুমি আমাকে সব সময় এসব কথা বলো। আমি কি শুধু দুষ্টুমি করি, ভালো কিছু করি না? না, ভালো কিছু করিস না, তাই এই কথাটা বললাম। শোন, দুজনে একসঙ্গে থাকবি, যত বিপদ আসুক হাত ছাড়বি না। ও তো স্বামী, ও ভুল করলে শুধরে দিবে। স্নিগ্ধা শ্রাবণের দিকে একবার তাকালো। শ্রাবণ মন দিয়েই সব শুনছিল। হঠাৎ দুজনের চোখ পড়তে স্নিগ্ধা শ্রাবণের দিকে ভুরু নাচিয়ে উঠল। নানু, আচ্ছা, বর যদি ভুল শুধরাতে না চায়, মানে একই ভুল বারবার করে, তাহলে বরকে পেটাতে পারবো না? ওরে বুড়ি আমার, বর তো বরই হয়, তার গায়ে হাত দিতে হয়? সে না হয় রাগের মাথায় তুই ভুলে একটা দিলি, সব সময় মারবি নাকি? স্বামী ও স্ত্রীর মাঝে মান অভিমান হতেই পারে, তাই বলে একজন আরেকজনের গায়ে হাত তুলবে, এটা ঠিক না। তুমি তো দাদুকে মারতে, সেটা একটু আগে বললে। তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। তাহলে আমিও মারবো, আমি কি বড়? এই মেয়েকে নিয়ে পারলাম না। তুই ছোট হলি কবে রে মেয়ে? তুই তো বুড়ি।